অলরাইট দর্শক, ওয়েলকাম টু স্পোর্টস স্পেশাল। আবারও খেলাধুলার এই আয়োজন নিউজ 24 আয়োজনে চলে এসেছি আমি পিঙ্কি সানোয়ার। দর্শক জানেন এই করোনা মহামারীর মধ্যেও কিন্তু আসলে ক্রীড়াঙ্গনের সূচি কিন্তু একদম একটা বিজি শিডিউলে যাচ্ছে, অনেকগুলো ইভেন্ট একসাথে চলছে। দর্শক আজকে কিন্তু আপনারা জানেন যে প্রাইম ব্যাংকে 8 রানে হারিয়ে আবাহনী কিন্তু হ্যাট্রিক শিরোপা জিতে নিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশে কিন্তু দুইজন নতুন কোচ নিয়োগ পেয়েছে, স্পিন বোলিং কোচ এবং ব্যাটিং কোচ নিয়োগ পেয়েছে শুধু, এবং সেই সাথে দীর্ঘ 16 মাস পরে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট স্কোয়াডে ফিরেছে। এবং আমরা এটাও জানি দর্শক, আজকে থেকে কিন্তু ইউরোর রাউন্ড অফ 16 শুরু হয়ে গেছে। সো মেনি ইভেন্টস। সো উইদাউট এনি ফার্দার আডিও চলুন আমরা আজকে চলে যাই আমাদের অতিথির কাছে। আমাদের সঙ্গে কিন্তু একজন অতিথি আছেন জুম প্ল্যাটফর্মে, আমাদের সঙ্গে কানেক্টেড আছেন আনোয়ারুল ইকবাল মিতু, ক্রীড়া বিশ্লেষক। ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ মিতু ভাই, যেটা বলছিলাম এই করোনা মহামারীর মধ্যেও কিন্তু আসলে একদম ব্যস্ত শিডিউল চলছে ক্রীড়াঙ্গনে, ক্রিকেট ফুটবল সব মিলে কিন্তু একদম একাকার অবস্থা। কারেক্ট, আপনি বলেছেন। তবে একটা জিনিস ভালো হয়েছে, আমি যতটুকু খবর রাখি যে দেশের অবস্থা কিন্তু করোনায় খারাপ এবং কিছুদিনের মধ্যে একটা কড়া লকডাউন হতে যাচ্ছে। বাট আজকে ইনশাল্লাহ আমাদের ক্রিকেট যে লিগটা শেষ হয়ে গেছে, এটা কিন্তু একটা ভালো নিউজ। এবং আপনার কথাতে আমি জানি, দেখেছি আমি খেলাটা, যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে আপনার আবাহনী হ্যাট্রিক চ্যাম্পিয়নশিপ পেল। কংগ্রাচুলেশনস টু আবাহনী। কিন্তু এই খেলাটা যদি হেরে যেত, কারণ আপনি জানেন যে আগের খেলায় আবাহনী কিন্তু 175 করেও শেখ জামালের কাছে হেরেছে। সুতরাং সেই খেলাটাই কিন্তু আপনার আজকের খেলাটা ইন্টারেস্টটা বাড়িয়ে দিয়েছিল। তো সুতরাং আজকের খেলার দিকে সবাই তাকানো ছিল। যদি প্রাইম ব্যাংক জিততে পারতো তাহলে কিন্তু রেজাল্ট অন্যরকম। আনোয়ার বিতু, এই যে আমরা দেখলাম যে আসলে ডিপিএল এর মাধ্যমে কিন্তু অনেকগুলো জিনিস উঠে এসেছে, ক্রিকেট, ঘরোয়া ক্রিকেটের কিন্তু অনেকগুলো বিষয় আমাদের চোখের সামনে এসেছে, অনেক কন্ট্রোভার্সি ছিল। সেই সাথে কিন্তু আমাদের বিসিবির প্রেসিডেন্ট বলেছেন যে সরাসরি সম্প্রচার করা হয়েছে টিভিতে বা ডিপিএল, যেটা কিন্তু মান অনেক বাড়িয়ে দিয়েছে। এবং তিনি আশাবাদী যে সামনেও কিন্তু লিগগুলো এভাবে টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে, যার জন্য কিন্তু লিগের মান আরো বাড়বে। সেই সাথে পাইপলাইনের কথাও কিন্তু তিনি বলেছেন যে পুরো দেশবাসী দেখেছে যে আসলে ক্রিকেটের পাইপলাইন কিন্তু অনেক স্ট্রং হচ্ছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? না, এটা খুব ভালো একটা উদ্যোগ। কারণ কি দেখেন, আমাদের ক্রিকেট আম্পায়ারিং নিয়ে, তারপরে আপনার খেলার অশোভন আচরণ নিয়ে অনেক কথা থাকে সব সময়, প্রতি বছর। এটা নতুন কিছু না। বাট যদি সত্যি সত্যি মানে আপনার ডিআরএস মেথড ইউজ করে, প্লাস আপনার যদি খেলা সব দেখায়, তখন অবশ্যই কিছু কিছু জিনিস খুব ভালো হবে। এবং অনেক সূক্ষ্ম জিনিস আছে যেগুলো হয়তো বা আম্পায়ার ইচ্ছা করে ভুল করেন না, সেই ভুলগুলোও হবে না। তো সুতরাং সেই দিক দিয়ে অবশ্যই এটা খুব সাধুবাদ জানাই। প্লাস এটাও ঠিক, আমাদের সব ধরনের প্লেয়ার, সেটা যে কোনো খেলাই হোক, আপনার ফুটবল হোক, ক্রিকেট হোক, বাস্কেটবল হোক, আপনার মাঠে একজন প্লেয়ার কিংবা আম্পায়ার বা রেফারি বা যে ম্যানেজমেন্টের লোকজন, সবারই কিন্তু একটা সুন্দর আচরণ করা উচিত, যেটা অন্য দর্শকদের কাছে অশোভনীয় নয়। আনোয়ার ইকবাল মিতু, আপনার কাছে আমি আবার আসবো, একটু শুনে আসি যে আমাদের বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন কি বলেছেন। আমাদের যেহেতু এখানে কোভিড রিলেটেড কোনো সমস্যা হয়নি, সেই জন্য আমি মনে করি এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। আমরা তো এগুলো দেখছি যে আমাদের পোটেনশিয়াল আরও আছে পাইপলাইনে। এটা তো নিশ্চিত আমরা দেশবাসী বুঝতে পারছে, যারা ক্রিকেট ভালোবাসে তারা এটা তো নিশ্চয়ই আনন্দ পাচ্ছে যে আমাদের পাইপলাইনের ছেলেরা আছে। এনসিএল থেকে শুরু করে লঙ্গার ভার্সন ক্রিকেট যত খেলা হয় ডোমেস্টিক, সবগুলো যদি আমরা এরকম লাইভ দেখাতে পারতাম কোনো একটা চ্যানেলে, আমার ধারণা এই খেলার মান আরও বাড়ত। এখানে শুধু খেলোয়াড়দের না, আম্পায়ারিং এর মানও আরও বাড়বে, এইটা আমার দৃঢ় বিশ্বাস। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, এই চারটা ডেফিনেটলি আমাদের চেয়ে অনেক আগানো। নেক্সট লেভেলে যদি আপনাকে যেতে হয়, তাহলে আরো অনেক ইমপ্রুভমেন্টের দরকার, অনেক ইমপ্রুভমেন্ট দরকার। এবং এই ইমপ্রুভমেন্ট শুধু ফ্যাসিলিটি দেওয়া হবে না, অফকোর্স আমাদের যে এক্সিস্টিং ফ্যাসিলিটি আছে তার চেয়ে অনেক ইমপ্রুভ করতে হবে। কিন্তু খেলোয়াড়দের মাইন্ডসেট হলো, টি20 ওয়ার্ল্ড কাপ শেষ হতে তো এই মানে মাত্র অক্টোবরেই শুরু যাচ্ছে ওরা। সো তারপরে আমরা এইটা করতে পারবো, আমাদেরকে করতে হবে, অপশন নেই।
অপশন নাই। যেমন ধরেন পাকিস্তান খেলবে ওয়ার্ল্ড কাপের পর আমাদের এখানে খেলতে আসবে, তখন আমাকে টিম পাঠাতে হবে নিউজিল্যান্ড। আমরা চেষ্টা করব আমাদের আলাদা আলাদা টিম হবে। ভেরি ইম্পর্টেন্ট থিং মিতু ভাই যেটা বলছিলেন নাজমুল হাসান পাপন, টি20 ওয়ার্ল্ড কাপের পরে প্লেয়ারদেরকে রোটেশন করে খেলানো হবে, যেটা অলরেডি কিন্তু ইন্ডিয়া শুরু করে দিয়েছে। এই ব্যাপারে কি বলবেন? উদ্যোগ তো খুবই ভালো, বাট আমাদের দেখা ছাড়া তো কোনো উপায় নেই। কারণ একটা কথা বলি, আমাদের এই লিগটাও হলো কিন্তু 2020, এবং তার আগে একটা টুর্নামেন্ট হয়েছিল, সেটাও কিন্তু হয়েছিল 2020। তাহলে আমি একটা জিনিস আসলে নিজে বুঝতে পারলাম না যে লঙ্গার ভার্সনে তাহলে আমাদের প্লেয়ার কিভাবে পাইপলাইনে আসলো, সেই জিনিসটা কিন্তু আমি বুঝতে পারিনি আর কি। বাট ওনারা যে উদ্যোগটা নিচ্ছেন, সেই উদ্যোগটা কন্টিনিউ তো করতে হবে। আমাদের যেটা সবসময় যেটা দেখে আসছি ক্রীড়া বিশেষজ্ঞ হিসাবে, আমরা সামান্য একটা কিছু উইন করলেই সেটা নিয়ে এত মাতামাতিতে থাকি, তারপরে যে ভরাডুবি গুলো হয় সেটা ভুলে যাই। আপনি কি ভুললে চলবে যে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা কি করেছি, নিউজিল্যান্ডে গিয়ে কি করেছি? নিউজিল্যান্ডে আপনি 37টা গেম খেলে ফেলেছেন, একটা উইন নাই। তাহলে সেখানে আপনি পাইপলাইনে কাকে নিচ্ছেন, কি আসছে, কারা আসছে? এবং আপনি কিন্তু হ্যাঁ ঠিক আছে, আপনার সামনে ওয়ার্ল্ড কাপ, টি20 ওয়ার্ল্ড কাপ, সের জন্য আপনি 20, কিন্তু একটা লিগ কিন্তু আমরা শেষ করলাম 2020 দিয়ে, ঠিক আছে, এবং আরেকটা টুর্নামেন্ট খেললাম মাত্র 2020। তাহলে আপনি রোটেশন ওয়াইজই খেলান, বা ভালো প্লেয়ার যদি আসে খুব ভালো কথা, কিন্তু আপনার লঙ্গার ভার্সনে যদি আপনার টেস্ট খেলাটার, যেটা আমরা সবাই চিন্তা করি যে এটাই আসল একটা, যেখান থেকে প্লেয়ার আপনার উঠে আসে, সেই লঙ্গার ভার্সনের প্লেয়ার তো আমি ব্যক্তিগতভাবে দেখি না যে এখনো আমাদের কনসিস্টেন্সি বা লং পিরিয়ড ধরে খেলার মতো মানসিকতা, টেম্পারমেন্ট, সেই জিনিসটা কোন প্লেয়ারটা এখন বেশি হলো, সেই জিনিসটা কিন্তু আমি বুঝিনি। তার মানে আনোয়ারুল ইকবাল মিতু, আপনি বলতে চাচ্ছেন যে আসলে পাইপলাইন নিয়ে কিন্তু সেই কোয়েশ্চেনটা থেকেই যাচ্ছে, যে আসলে মান নিয়ে কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে। দেখেন আমাদের এখানে লিগে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার আছে, যাদেরকে এখন এইবার দেখেন নুরুল হাসান সোহান কিন্তু খুব ভালো খেলেছে, তার সে প্রতিদান হিসাবে তাকে ন্যাশনাল টিমে নেওয়া হয়েছে। কিন্তু আমি সেটা বলছি না, প্লেয়ারের মান বা প্লেয়ার নাই সেই কথাটা বলছি না। আমি বলছি যদি আপনি লঙ্গার ভার্সন গেম না খেলেন, একটা কথা বলি, আপনি সব ভুলে যান। মনে করেন একটা টেস্ট তো 5 দিনের হয়, তাই না? আমাদের দেশে কি 5 দিনের কোনো টুর্নামেন্ট হয়? হাইয়েস্ট হয় 4 দিনের, তাই না? তাহলে আপনি 5 দিন মাঠে যে দাঁড়িয়ে থাকবেন বা ব্যাটিং করবেন, বোলিং করবেন পুরো 5 দিন, সেটা করবেন কিভাবে? সেটাই তো সেই হিসাবে তো আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমরা যখন টেস্টে আশা করি, আমরা তো সবসময় যারা সাপোর্টার আছি, ক্রীড়া বিশ্লেষক আছি, যা আপনারা দর্শক সবাই যারা আছে এই খেলাটার সাথে রিলেটেড বা দর্শক, সবাই তো আমরা জিততে চাই, তাই না? ভালো খেলতে চাই। তো আপনি যেখানে 5 দিনের কোনো গেম হয় না, সেখানে আপনি 4 দিন খেলে আপনি 5 দিন কিভাবে কন্টিনিউ করবেন, এটা আমার বোধগম্য না। আমি সেই প্রশ্নটা করেছি। কিন্তু যদি ভালো প্লেয়ার আসে, কারণ দেখেন আমি তো ধরেন আন্ডার-19 বা এইচপি বা বিভিন্ন নামে যেই দলগুলো আছে, সবাইকে তো আর ওইভাবে চিনি না, কিন্তু এটা চিনবেন হলো যারা সেই রেসপেক্টিভ কোচ আছেন, সেই কোচরা আবার তাদেরকে রিকমেন্ডেশন করবে, তারপরে তারা আসবে। আমাদের দেশের যে অবকাঠামো সেটা কিন্তু ভালো আছে। মিতু ভাই, আপনার এই কথাটা ধরেই যদি আমি একটু আসতে চাই যে আসলে নতুন দুজন কোচকে নিয়োগ দেওয়া হয়েছে, একজন স্পিন বোলিং কোচ হেরাত, রঙ্গনা হেরাতকে, এবং ব্যাটিং কোচকে আনা হয়েছে অ্যাশওয়েল প্রিন্স। এই ব্যাপারে আসলে কি বলবেন? এই জিম্বাবুয়ের সিরিজটার আগে তাদেরকে নিয়োগ দেওয়া হলো এবং তাদেরকে ওই সিরিজ পর্যন্ত দেখা হবে, তারা যদি ভালো করে সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে কন্টিনিউ করা হবে। আমরা কি এই ব্যাপারে আপনার কাছে আসবো, একটু শুনে আসি অপারেশনস কমিটি চেয়ারম্যান আকরাম খান কি বলছেন এই ব্যাপারে। আমাদের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স, সাউথ আফ্রিকান, অ্যাজ এ প্লেয়ার ওর কিন্তু রিপুটেশন অনেক ভালো, প্লাস ও কোচের সাথে আমরা আলাপ আলোচনা করে ওকে নিয়েছি। স্পিন কোচের তাহারাতেও ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আমরা নিয়েছি, এবং বাকিটা আমরা এই ওদের পারফরমেন্স প্লাস সব কিছু মিলে তারপর পরে আমরা লম্বা সময় যাব যদি পছন্দ হয়। রাইট মিতু ভাই, যেটা শুনছিলাম আকরাম খান যেটা বলছিল, আমি আপনার একজন ক্রীড়া বিশ্লেষক, আপনার কাছে থেকে জানতে চাই যে আসলে জিম্বাবুয়ে সিরিজের আগে এটা কতটা ইতিবাচক হবে এবং এই কোচদেরকে আপনি কিভাবে দেখছেন? দেখেন খুব শর্ট টাইমের জন্য একটা মানুষ কিন্তু ভালো আপনার প্রোডাকশন দিতে পারে না, বাট আপনি যে দুজন কোচ নিয়েছেন সেটা কিন্তু আপনার ভালো হয়েছে। রঙ্গনা হেরাত কিন্তু ওয়ার্ল্ড ক্লাস স্পিন বোলার। বাট আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে আপনার মিডিয়ার মাধ্যমে করছি, আমাদের যদি স্পিন কোচই লাগে তাহলে আমাদের দেশে
মোহাম্মদ রফিকের মতো একজন প্লেয়ার থাকতে আমরা কিন্তু তাকে কোথাও কোনো জায়গায় আপনি কি দেখেছেন? আমি তো দেখিনি। তবে এটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি আছে যে আমাদের দেশের লোকাল কোচদেরকে কিন্তু খুব ভালোভাবেই তাদেরকে ইগনোর করা হচ্ছে, তাদেরকে কিন্তু কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। দিনের পর দিন আমরা কিন্তু ফরেন কোচ আনছি, চেঞ্জ করছি, কিন্তু লোকাল কোচদেরকে কিন্তু কখনোই সেই সুযোগগুলো দেওয়া হচ্ছে না। আমি চাই দেখেন, ফরেন কোচ যদি সেই স্ট্যান্ডার্ডেড হয় আপনি আনেন, হেড কোচ তাকে রাখেন, সেটা নিয়ে কোনো তর্ক নাই, বিতর্ক নাই। কিন্তু আজকে আমি একটা কথা আপনাকে বলতে চাই, আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন বা আপনি যে কোনো জিনিসই বিচার মাপকাঠিতে নেন, মোহাম্মদ রফিক যদি বাংলাদেশে জন্ম না করে অন্য যে কোনো দেশে জন্ম হতো, ওনার কিন্তু নাম আরো ফ্লোরিস্ট হতো। আমার কথা, কোন একটা অদৃশ্য কারণে মোহাম্মদ রফিকের মতো বলার, শুধু বোলিং কেন, উনি তো ওপেনও করেছে আমাদের ন্যাশনাল টিমে, তাই না? ব্যাটিংও ওপেন করেছে। এই লোকটাকে কেন ইগনোর করা হয়, এই জিনিসটা কিন্তু আমি বুঝি না আসলে। কারণ কি, ওনার এক্সপেরিয়েন্সটা তো আমরা নিতে পারি। আপনি হেড কোচ আনেন, এই যে রঙ্গনা হেরাতকে এনেছে, হি ইজ কিন্তু ওয়ার্ল্ড ক্লাস বোলার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু আমাদের মোহাম্মদ রফিক কিন্তু কোনো অংশে কম না। আপনি একটা হেড কোচ আনেন, বিদেশি আনেন, ভালো মানের কোচ আনেন, অ্যাটলিস্ট এই সিরিজগুলোর আগে কিন্তু একটা সুযোগ দিয়ে দেখা যেত, যে তাদেরকেও একটা সুযোগ দেওয়া যেত যে শর্ট টাইমেই হোক। না, কোচের আন্ডারে আপনি তো অনেক কোচ রাখতেই পারেন, রাখতে পারেন না? আপনি ধরেন, ঠিক আছে, হ্যাঁ। এবং আপনি মোহাম্মদ রফিকের যে ক্যালিবার বা ওনার যে অবদান বাংলাদেশ টিমের জন্য, সেটা কি কারো ডাউট আছে? আমি এই জিনিসটার কি আপনার মাধ্যমে প্রশ্নটা রাখলাম, ডাউট কি কারো আছে যে উনি ভালো বলার না বা ভালো প্লেয়ার ছিলেন না, এরকম কি? আমি একটা উদাহরণ দিলাম, শুধু যে মোহাম্মদ রফিক তা না, এরকম আরো কিন্তু অনেক নামকরা কোচ আছে। আপনি যদি দেশের প্লেয়ারদের, আমাদের আরেকটা কথা বলি আমি, এটা অনেক অন্যভাবে নেবেন না, আমাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক প্রবলেম আছে অনেক প্লেয়ারের, ঠিক আছে? অনেক ধরেন সাউথ আফ্রিকান বা অস্ট্রেলিয়ান ইংলিশ, যেটা সে অ্যাকসেন্টও বুঝতে কিন্তু অনেকের সমস্যা হয়। আমি তো কাছ থেকে অনেক সময়, আমি তো বিপিএল নিজে করি, আমি বিপিএল এর কিন্তু থেকে যায় প্লেয়ার্স এবং কোচদের মধ্যে, সেখানে যদি আপনি একজন, এখানে কিন্তু আপনার যে অনেকে বলতে পারে যে আপনি ট্রান্সলেটর নিলেন, সেটা দিয়ে বরঞ্চ আরেকটা কোচ যদি থাকে, সে যদি এই বাঙালি প্লেয়ারদের সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারে, সেই জিনিসটা আরো ভালো হবে না? আরো ভালো হবে, নিশ্চয়ই ভালো হবে। আনোয়ার ইকবাল মিতু, আপনার কাছে আমি আবারও আসবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবে না, উইল বি রাইট ব্যাক। অলরাইট দর্শক, বিরতির পর আবার স্বাগত স্পোর্টস স্পেশালে। কথা বলছিলাম প্রথমে ক্রিকেট নিয়ে, এখন কিন্তু কথা বলবো ফুটবল নিয়ে। ইউরোর আজকে রাউন্ড অফ 16 শুরু হয়ে গেছে। আমরা এখন সরাসরি আবার গেস্টের কাছে চলে যাচ্ছি। আনোয়ার ইকবাল মিতু আমাদের সঙ্গে আছে, ক্রীড়া বিশ্লেষক। মিতু ভাই, যেটা বলছিলাম, আজকে থেকে রাউন্ড অফ 16 শুরু হয়ে গেছে ইউরোর। ডেনমার্ক এবং ওয়েলস খেলছে এবং ডেনমার্ক কিন্তু 2-0 এগিয়ে আছে। আপনার কাছ থেকে জানতে চাবো, আসলে রাউন্ড অফ 16 কেমন মনে হচ্ছে আপনার কাছে, কোন টিমগুলো থ্রু করতে পারে? জি, আমি তাহলে এভাবে চট করে আপনাকে বলে দেই। যেমন আজকে 26 তারিখ দুটো টিম খেলছে, একটা হলো ওয়েলস ডেনমার্ক, আপনি বুঝতেই পারছেন কে যাবে। নেক্সট খেলাটা ইতালি অস্ট্রিয়া, অবশ্যই ইতালি যাবে যদি ভুল করে না থাকি। বা 27তে একটা কিন্তু ভালো খেলা আছে, সেটা হচ্ছে বেলজিয়াম পর্তুগাল। এই খেলাটা দেখার মতো হবে। এই খেলাটা আমি 50-50 ধরছি। এবং আরেকটা খেলা আছে আপনার হল্যান্ড এবং চেক রিপাবলিক, এবং সেখানে হল্যান্ড আমি মনে করছি থ্রু করবে। আপনি 28 তারিখে আছেন, সেখানে একটা খেলা খুব জমবে, সেটা হচ্ছে ক্রোয়েশিয়া ভার্সেস স্পেন আর ফ্রান্স ভার্সেস সুইজারল্যান্ড। তো ফ্রান্স সেখানে ইজিলি যাবে, এতে কোনো ভুল নাই। আর 29তে যদি ধরেন, যেটা লাস্ট ডে অফ রাউন্ড অফ 16, সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট খেলা হচ্ছে জার্মানি ইংল্যান্ড, এবং এই খেলাটাও বলা যাবে না, কারণ তবে একটা অ্যাডভান্টেজ ইংল্যান্ডের আছে, সেটা হচ্ছে দর্শকপূর্ণ স্টেডিয়ামে ওয়েম্বলিতে খেলাটা হবে। তো সুতরাং এইখানে এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর সুইডেন ইউক্রেনের মধ্যে অবশ্যই সুইডেন বের হয়ে আসবে। বাট যেটা আমি বলতে চাচ্ছি, অনেকেই মনে করছে যে ইটালি কিংবা ফ্রান্স কিংবা স্পেন কিংবা বেলজিয়াম চ্যাম্পিয়ন হবে। তাদের জন্য একটা তথ্য দেই, যেভাবে এরা সাজিয়েছে, আমি যেভাবে বললাম, এটা যদি অল বিগ টিম থ্রু করে, তাহলে কিন্তু ইটালি, বেলজিয়াম, ফ্রান্স এবং স্পেন একদিকে পড়ে যাবে।
তাদের কিন্তু সেমিফাইনাল মানে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল গুলো পড়বে। সুতরাং ওটা খুব ইন্টারেস্টিং হবে, কারণ ফ্রান্স, ইটালি, বেলজিয়াম, স্পেন এই চারটা টিমই কিন্তু সেই রকম। আর ইংল্যান্ড জার্মানির মধ্যে যে উইন করবে তার পাথটা কিন্তু ইজি থাকবে, কারণ তার খেলাগুলো পড়বে আইদার আপনার ওয়েলস ডেনমার্কের উইনারের সাথে ডেনমার্কের, এবং right. আপনার ওই যে সুইডেন ইউক্রেনের উইনারের সাথে। তো সেখানে তাদের কিন্তু পাথটা ইজি থাকবে। তো সুতরাং বলা ভেরি ভেরি ডিফিকাল্ট, কারণ আমাদের Right. মনে হচ্ছে যে ফ্রান্স ধুকছে, কিন্তু বড় টিমগুলো এরকমই করে। আপনি যদি গত ইউরোর কথা মনে করেন, এই পর্তুগাল যে চ্যাম্পিয়ন হয়েছিল, পর্তুগাল কিন্তু মানে তাদের গ্রুপের 3টা খেলাই ড্র করেছিল এবং তারা রাউন্ড অফ 16ও কিন্তু ড্র করে পেনাল্টিতে বের হয়ে আসছিল, তারপরে কিন্তু তাদের আর ঠেকানো যায়নি। তো সেই হিসেবে আমি মনে করি ফ্রান্সকে কেউ আপনারা ছোট মনে করবেন না। তবে আমার কাছে সবচেয়ে এই পর্যন্ত যত কটা খেলা হয়েছে ইতালি টিমকেই সবচেয়ে ভালো লেগেছে। বাট একটা হিস্ট্রি বলে দিতে চাই, যেই টিমগুলো পূর্ণ পয়েন্ট নিয়ে ওঠে তারা চ্যাম্পিয়ন কিন্তু খুব কমই হয়। মিতু ভাই, আপনি যেটা বলছিলেন টিমগুলোর কথা বলেন, এবার একটু যদি টিম ওয়াইজ আসি, ফ্রান্স ধুকছে আপনি বললেন, আসলে ফ্রান্সের এই স্কোয়াড নিয়ে ধোকার এত ধুকছে কেন, মানে কারণটা কি মনে হচ্ছে? ইভেন লাস্ট ম্যাচ দেখে কিন্তু খুব সারপ্রাইজড হয়েছিলাম যে তাদের খেলা ডিফেন্স একটু সেই কি ছিল, যেটা দেখলাম পর্তুগালের সাথে কিন্তু তাদের আরো ভালো খেলা উচিত ছিল, 2-2 ড্র করলো। আপনি দেখেন শুধু শুধু পর্তুগাল কেন, তারা প্রথম খেলাটাও কিন্তু কোনো স্কোর করেনি, সেম সাইড গোটে উইন করেছে জার্মানির সাথে, এবং সেখানেও কিন্তু বল পজিশন জার্মানির অনেক বেশি ছিল। এরপরে আসেন আপনি হাঙ্গারির সাথে, সেটাও কিন্তু তারা 1-1 গোলে ড্র করেছে, ঠিক আছে। এরপরে আপনি আসেন পর্তুগালের সাথে, পর্তুগালের খেলাটা তারা ভালো খেলেছে, কিন্তু সেইখানেও কিন্তু আপনার দুটো পেনাল্টি কিন্তু দুই সাইডেরই হয়নি, তারপরেও দিয়েছে দুইজন। কিন্তু গোলের যে তাদের রাশ, বিশেষ করে এমবাপ্পে যে টিমে থাকে, আপনার বেনজেমা, তারপরে আপনার গ্রিজম্যান, পল পোগবা, আমার মনে হয় এদের মধ্যে কোনো মানে পার্টিকুলার এই টিমটার ভিতরে কিন্তু আজকে থেকে না, আপনি যে কোনো ওয়ার্ল্ড কাপের আগেই দেখবেন ফ্রান্স টিমের মধ্যে গন্ডগোল চলছে, তাদের প্লেয়ারদের মধ্যে কিন্তু অতটা ইউনিটি কখনোই থাকে না। প্রবলেমের কথা বলছেন আপনি? ইন্টারনাল প্রবলেমের কথাই বলছি। এবং হতে পারে যে ফ্রান্স তো আসলে একটা জায়ান্ট টিম, এই হয়তো এখন চুপচাপ শুয়ে আছে। মৃত্যু, আমরা আপনার কাছে আবারও আসবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, আবারও ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, ইউরো নিয়ে কথা বলছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবার স্বাগত নিউজ 24 স্পোর্টস স্পেশালে। আমরা কথা বলছিলাম ইউরো নিয়ে, আমি সরাসরি চলে যাচ্ছি আনোয়ারুল ইকবাল মিতুর কাছে। ভাই, বিরতিতে যাওয়ার আগে যেটা বলছিলেন আপনি, ফ্রান্সকে নিয়ে বলছিলেন তাদের ইন্টারনাল প্রবলেম চলছে এবং এই জন্য তারা আসলে তাদের ছন্দে খেলতে পারছে না। ঠিকই বলেছেন। আসলে দেখেন, আরেকটা কথা বলি, সেটা কিন্তু আমি বারবারই আপনার অনুষ্ঠানে বলেছি যে বড় দলগুলো কিন্তু খুব লেথার্জিক থাকে, কারণ তারা সমস্তটা সময় পুরো সিজন জুড়ে কিন্তু তারা খেলতেই থাকে। আজকে যেমন ধরেন কথার কথা বলছি যে ডেনমার্কের যে প্লেয়ার গুলো আছে বা ওয়েলসের যে প্লেয়ার গুলো আছে, তারা কিন্তু তেমন বড় দলে, আমি লিগের কথা বলছি আর কি, বড় দলের সাথে অ্যাটাচ না। বাট ধরেন কাইলান এমবাপ্পের কথাই বলেন কিংবা আপনার লিওনডস্কির কথাই বলেন, যে এইসব প্লেয়ার গুলো আপনার তাদের ক্লাব ভিত্তিক যে খেলাগুলো খেলে, তারা সে সব কয়টা টুর্নামেন্টের টপে থাকে এবং সেইখানে তারা ধরেন চ্যাম্পিয়ন্স লিগে খেলে। চ্যাম্পিয়ন্স লিগে আপনি জানেন যে ডাবল লিগ করে হয়। তারপরে এবার করোনার মধ্যে আপনি জানেন যে টাইম লিমিট কম ছিল, তার মধ্যেও কিন্তু পুরা খেলা খেলতে হয়েছে। ইংলিশ লিগ যারা খেলে, মানে বড় বড় টিমের যে প্লেয়ার গুলো আছে, ম্যানচেস্টার ইউনাইটেড, সিটি, লিভারপুল, তো তাদের প্লেয়ার গুলো দেখেন এফএ কাপ থেকে শুরু করে, লিগ থেকে শুরু করে, চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে তারা খেলতে খেলতে বড় আসরগুলোতে তারা খেলছে এবং সবকটা আসরে তারা খেলছে। এবং তখন হয় কি দেখবেন আপনি, কোন কোন সময় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের একটা উদাহরণ দিই, খুব একবার গ্রিস চ্যাম্পিয়ন হয়ে গেছিল উইদাউট এনিবডিজ প্রেডিকশন, গ্রিস, হ্যাঁ সেই একবারই কিন্তু হয়েছে, একবারই চ্যাম্পিয়ন হয়েছিল। ওই সময় এই যে প্লেয়ার গুলো ফ্যাটিক থাকে, প্লাস অনেক প্লেয়ার আমি জানি যে ইনজুরি নিয়ে এসছে,
তারা কিন্তু সেই ইনজুরি নিয়ে টিমের সাথে আছে, বিশেষ করে ইংল্যান্ডের কিছু প্লেয়ার। তার মধ্যে আবার দেখেন ইংল্যান্ডের দুটো আসল প্লেয়ার খেলতে পারবে না, মেসন মাউন্ট এবং আপনার একজনের করোনা, তিনজনের করোনা হয়ে গেছে। তো সুতরাং আপনি অনেক কিছু মিলিয়ে আসলে মানে এই টুর্নামেন্ট, কিন্তু ফ্রান্সের ইস্যুটা মেজরিটি সময় আপনি দেখবেন এইসব টিম ঘুমন্ত অবস্থায় থাকে, কখন কোনটা করে বসবে এটা বলা খুব মুশকিল। আর 29তে যে খেলাটা আছে আপনাকে কিছু তথ্য দিয়ে দিচ্ছি আমি, যেমন জার্মানি ইংল্যান্ডের খেলাটা, এখানে আমি বলেছি যে ইংল্যান্ডের একটা অ্যাডভান্টেজ থাকবে যে তারা ওয়েম্বলিতে খেলবে এবং তাদের দর্শকের সামনেই খেলতে পারবে, এটা তাদের একটা বড় অ্যাডভান্টেজ। বাট জার্মানিকেও আপনি উড়িয়ে দিবেন না, কারণ জার্মানির কিন্তু হিস্ট্রি এগেইনস্ট ইংল্যান্ড সব সময় ভালো, এবং তারা মাত্র কম্পিটিটিভ গেমে ওয়ার্ল্ড কাপে মাত্র একবার আর ইউরোতে মাত্র একবার 2000 সালে তারা হেরেছিল, তাও 1-0 গোলে। এছাড়া যত কয়টা গেম হয়েছে কম্পিটিটিভ, সব কয়টা গেম কিন্তু জার্মানি জিতেছে। তো সুতরাং খেলাটা কিন্তু খুব ভালো হবে আমি মনে করছি। আর আগামীকালকের যে খেলাটা বেলজিয়াম পর্তুগালটা, সেটাও আমার কাছে খুব ভালো মনে হচ্ছে যে সেটাও ভালো হবে। ডেফিনেটলি একটা বিগ ম্যাচ হতে যাচ্ছে। জি, এই দুইটা খেলাই আমার কাছে মানে রাউন্ড অফ 16 এর সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। আর আরেকটা খেলা ভালো হতে পারে, সেটা হচ্ছে ক্রোয়েশিয়া ভার্সেস স্পেন, যেটা আপনাকে আগেও আমি বলেছিলাম। আমরা দেখবো আসলে কি হয়, শেষ পর্যন্ত সবগুলোই মোটামুটি বলা যাচ্ছে না, সবগুলো ম্যাচে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। আনোয়ারুল ইকবাল মিতু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকে আর সময় নিচ্ছি না, আজকের মতো যাচ্ছি। আবার আগামী মঙ্গলবার একই সময় চলে আসবো স্পোর্টস স্পেশাল নিয়ে। টিল দেন, গুড নাইট এন্ড গুড বাই।